আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, কেমন আছো মামুনিরা? তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি এবং নিরাপদে আছি। গত ক্লাসে আমরা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের মুনাফা জাতীয় লেনদেন বলতে কি বোঝায়, আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়টি নিয়ে হাজির হয়েছি। সেটা নিয়ে ক্লাস নিব এবং আগের ক্লাসে আমি চতুর্থ অধ্যায় মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করেছি। সেখানে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে কিছুটা হলেও পড়েছো, বুঝতে পেরেছো মূলধন জাতীয় লেনদেন কোনটি, মুনাফা জাতীয় লেনদেন কোনটি বা তার ধরন কিরকম। আজ আমি যেটা বুঝাবো সেগুলো পড়েছো নিশ্চয়ই। বইটা খোলো সবাই। আমরা জানি, আর একটু রিভাইজ করে নিই একটু, যে লেনদেন কয় রকমের থাকতে পারে। লেনদেন দুই রকমের থাকতে পারে। এক হলো মূলধন জাতীয় লেনদেন, আর এক হলো মুনাফা জাতীয় লেনদেন। এই মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রাপ্তি বা আয় এবং ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনকেও সেভাবে ভাগ করা যায়, প্রাপ্তি বা আয় এবং ব্যয়। আসো আমরা মূলধন জাতীয় লেনদেন বলতে কি বোঝায়। যে সকল লেনদেনের ফল দীর্ঘকাল ব্যাপী এবং অনিয়মিত এবং টাকার অঙ্ক বড়, সেটাকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো যেগুলো আমাদের যে হিসাবকাল এক বছর, সেই হিসাবকালের মধ্যে বহুবার হবে, বারবার হবে, নিয়মিত হবে, টাকার অঙ্কের পরিমাণ কম, সেটাকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। এই মুনাফা জাতীয় লেনদেন আমরা একটু পড়েছি। তাহলে আসো আমরা মূলধন এবং পেজ 41 খোলো দেখি। আমরা আগে একটু বুঝে নিই, তারপর অঙ্কতে যাব, আজকে ম্যাথ করতে যাব। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন কেন আমরা আজকে শিখি, পার্থক্য করার প্রয়োজনীয়তাটা আজকে পড়বো। কেন একটা ব্যবসায়ীকে একটা নির্দিষ্ট একটা হিসাব কাল আছে। প্রত্যেকটা বছরই আমাদের হয় জানুয়ারি টু ডিসেম্বর, নতুবা জুলাই টু জুন পর্যন্ত, এটা একটা হিসাব কাল। সেই হিসাব কালের পরে আমাদের অবশ্যই সবার জানতে ইচ্ছা করে আমার প্রতিষ্ঠানে কতটুকু লাভ হলো, ক্ষতি হলো বা আয় হলো, ব্যয় হলো। সেই লাভ ক্ষতি জানার জন্য আমাদের যে একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়, সেটা আমরা দশম অধ্যায়ে জানবো। সেই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য ওখানে তিনটা বিবরণী প্রস্তুত করতে হয়। একটা হলো বিশদ আয়ের বিবরণী, আরেকটা হলো মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আরেকটা হলো আর্থিক অবস্থার বিবরণী। সেইগুলো আমাদের দরকার হয়। কেন? প্রত্যেক প্রতিষ্ঠান বা ম্যানেজমেন্ট চায় যে আমার প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, আমাদের প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় দেনা জানার জন্য। তাহলে আমরা তিনটা স্টেপ থেকে জানতে পারি কি, একটা হলো বিশদ আয় বিবরণী, একটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হলো তোমার আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণী থেকে আমরা মোট লাভ বা নিট লাভ বের করতে পারি। নিট লাভ বা লাভের পরিমাণ জানা যায়। মালিকানা সত্ত্ব পরিবর্তন থেকে বিবরণী থেকে আমরা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী থেকে মালিক কি পাবে, কি মালিকের কি পাওনা, সেটা জানা যায়। আর হলো বিষয় আর্থিক অবস্থা বিবরণী থেকে আমাদের একটা প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণ কতটুকু আছে সেটা জানা যায়। সম্পদ এবং দায় দেনার পরিমাণ আমাদের জানা যায়। সেইগুলো জানার জন্য আমাদের এই মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন পার্থক্য করার প্রয়োজন হচ্ছে। কেন? বিশদ আয় বিবরণী থেকে বলেছি আমরা, কারণ আমরা জানি এই তিনটা স্টেপের মধ্যে তিন ধরনের লেনদেন। মূলধন জাতীয় লেনদেনগুলো যায় আর্থিক অবস্থার বিবরণীতে, মুনাফা জাতীয় লেনদেনগুলো যায় বিশদ আয় বিবরণীতে। সেই ধরনের পরিবর্তন কিছু, এই ভাগগুলো কোথায় যাবে কোথায় যাবে না, সেইগুলো জানার জন্যই আমাদের মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো করতে হয়। যেহেতু আমাদের নিট লাভ বের করতে হয়, নিট লাভ প্রতিষ্ঠানের লাভ কত হয় বছর শেষে বের করতে হয়, সেই কারণে আমাদেরকে অবশ্যই মুনাফা জাতীয় লেনদেনগুলো নিয়ে তৈরি করা হয় বিশদ আয় বিবরণী। যেহেতু এটা চলতি সালের মধ্যেই বারবার ঘটে থাকে, সেই কারণে। আর সম্পদ এবং দায় দেনা দিয়ে আমরা তৈরি করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, এইগুলো জানার জন্য আমরা লাভ ক্ষতির পরিমাণ জানতে পারি। মূলধন জাতীয় প্রাপ্তি আর ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা যায়। এই কারণে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কতটুকু পরিবর্তন হচ্ছে, সম্পদের কতটুকু পরিবর্তন হচ্ছে, বাড়ছে কিনা কমছে,
লসের মধ্যে আছি না লাভের মধ্যে আছি সেগুলো জানার পরিমাণ আমাদের প্রকৃত লাভ ক্ষতি সম্পদ দায় এগুলো জানার দরকার হয়। আর এটা যদি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য যদি আমরা না জানি তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় এগুলোর পরিমাণ জানা। আসো আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বোঝায় এটা আমরা জেনে নিই। নামটা কি বিলম্বিত, বিলম্বিত মানে অনেক দূর লম্বা, হ্যাঁ, এবং মুনাফা জাতীয় কিন্তু আবার নিয়মিত। তো অনেক দিন দীর্ঘকাল আমরা যদি সুবিধা পাই আবার সেটা মুনাফা জাতীয় কিরকম হয় আসো আমরা আলোচনা করি। মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও একটা নির্দিষ্ট যে হিসাব বছরে সীমাবদ্ধ থাকে না, একাধিক বছরে সেটা সুবিধা পাওয়া যায়, সেই ধরনের লেনদেনগুলোকে আমরা বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ যেই ব্যয়ের ফলটা দেখতে লাগছে মুনাফা জাতীয় কিন্তু ফলটা ভোগ করছে আমরা দীর্ঘদিন ধরে, সেই কারণে সেটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাই এই ব্যয়কে হিসাবকালের মাঝে বিভক্ত করে শুধু চলতি সালের ব্যয়টাকে আমরা আনবো আর বাকিটাকে আমরা সম্পদ হিসাবে, অবশিষ্টটা সম্পদ হিসাবে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা লিপিবদ্ধ করব। এই ধরনের ব্যয়গুলো কি কি আছে? নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয়, তারপর আছে তোমার বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, তারপর আছে ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়। হ্যাঁ, একটু সরি একটু হয়ে গেল। চলো আমরা নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয় বলতে কি বোঝায়। আমরা একটা যে কোনো জিনিস একটা নতুন পণ্য তৈরি করব। যেমন একটা চিপস ধরো তৈরি করলাম, একটা চকলেট তৈরি করলাম, একটা বিস্কিট নতুন আসলো বা কেক আসলো, সেটা টেস্ট কিরকম হবে, কালার কিরকম হবে, সেই জন্য একটা অবশ্যই আমরা একজন গবেষক নিয়োগ করব যে উনি রিসার্চ করে আমাদেরকে ফাইন্ড আউট করে দিবে আমরা যেরকম চাই সেরকম একটা টেস্ট কালার বা অনুযায়ী, তাই না? সেই যে উনি গবেষণা করেছেন, গবেষণা করতে লাগছে না হয় ওনার 3 মাসে উনি আমাকে গবেষণা করে ওনার রেজাল্টটা দিল, কিন্তু এটা ফলটা এই যে ওনার রেজাল্টের উপর ভিত্তি করে আমরা পণ্যটা উৎপাদন করব, তৈরি করবো এবং এটা অনেক দিন ধরে চালু থাকবে। যেমন ধরো একটা চিপসের কথাই ধরো, সেই চিপসটা কি করব, ওই ফ্লেভার, ওই কালার, ওই প্যাকেট অনুযায়ী আমরা উৎপাদন করলাম ওনার গবেষণার তথ্য অনুযায়ী, কিন্তু ফলটা ভোগ করছে অনেক দিন, সেটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বা টিভিতে বিজ্ঞাপন বা অন্যখানে বিজ্ঞাপন, বড় বড় বিজ্ঞাপন দেখতে লাগে এটা মুনাফা জাতীয়, কিন্তু ওটার ফলটা আমরা অনেকদিন পাই বলে এটার নাম হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আরও কিছু হিসাবের তালিকা আছে, কোনটা মূলধন জাতীয় এবং কোনটা মুনাফা জাতীয় হিসাবের একটা তালিকা আছে, তোমরা অবশ্যই এটা দেখে নিবে। আজকে আমি যেই জিনিসটা করছি, চারটা একটু ভালো করে পড়লে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, সেই অঙ্কটা হলো পেজ 47, 5 নম্বর অঙ্কটা আমরা করে দিচ্ছি। একটু দেখি, বইটা খোলো সবাই। প্রবীর এবং সুপ্রিয়া 2 বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটা চেইন শপ চালু করেন। উক্ত শপের কিছু লেনদেন নিচে দেওয়া হলো। এই লেনদেনগুলো থেকে আমাকে বের করতে বলেছে কতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ, তারপর মে মাসের মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ, গ মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। 3টা জিনিস জানতে চেয়েছে। আমাদের সময়ে আমরা কিভাবে যাব, আমরা চলো আজকে অঙ্কটা একটু দেখি। খাতা খুলো সবাই, দেখো 5 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করেছি। কতে মূলধন জাতীয় লেনদেন বের করেছি, কি কি আসবে, মে 7 তারিখেরটা আসবে সাজসজ্জার পরিবর্তন ব্যয় আর ফ্রিজ ক্রয়। যেহেতু এগুলোর সাজসজ্জার পরিবর্তন বারবার হবে না, একটা দোকানের ডেকোরেশন তোমরা কি প্রত্যেক বছর বছর করো? অন্তত মিনিমাম 4-5 বছর বা 10 বছর পরে আমরা সেটা পরিবর্তন করি, সেটা মূলধন জাতীয় লেনদেন, একবার হবে, বারবার হবে না। ফ্রিজ আমরা বাসায় প্রতিনিয়ত কিনি না, আমরা বছরে বছরে কিনি না, 10 বছর 15 বছর পরে আমরা কিনি, সেই কারণে এটা একটা সম্পদ এবং এটা মূলধন জাতীয় লেনদেন এবং টাকার অঙ্কের পরিমাণও বড়। দেখো সাজসজ্জার পরিবর্তন ব্যয় এবং ফ্রিজ ক্রয় আসলো মূলধন জাতীয় লেনদেনে, ঠিক আছে? এখন এই মূলধন জাতীয় লেনদেন হতে পারে 2 রকম, একটা ব্যয় এবং আরেকটা আয়, কিন্তু এখানে এটা যেহেতু ব্যয়ের পর্যায়ে পড়েছে তাই এটা মূলধন জাতীয় লেনদেন বা মূলধন জাতীয় ব্যয় বলে আমরা বলতে পারবো।
খতে চেয়েছে কি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আসলে কোনগুলো মুনাফা জাতীয় ব্যয়? আমরা একটু আগে জেনেছি যে ব্যয়গুলো প্রতিনিয়ত হবে, বছরে চলমান প্রতিষ্ঠান চালু রাখার জন্য যে ব্যয়গুলো নিয়মিত করতে হবে, ক্ষণে ক্ষণে এক বছরের মধ্যে বহুবার, সেগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। সেটা কি কি দেখো, মে 4 তারিখে করেছে পণ্য ক্রয়, ধারে হোক নগদে হোক যেভাবে হোক সেই ক্রয়টাই মুনাফা জাতীয় ব্যয়। ওই ক্রয় সংক্রান্ত পণ্য পরিবহন ব্যয়। তারপর বার্তা প্রদান আর বিদ্যুৎ বিল পরিশোধ করেছে, আমরা বিদ্যুৎ বিল প্রতি মাসে মাসে করি, সেটা অবশ্যই ব্যয়, বারবার হবে, সেটা এটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। এই 4টা হবে মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ বা মুনাফা জাতীয় ব্যয়। গতে আসো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। কোনগুলো আসবে মুনাফা জাতীয় আয়? মে 12 তারিখ বিক্রয়, বারবার হবে বিক্রয়টা। নগদে বিক্রয়, ধারে বিক্রয়টাও বারবার হতে পারে। আমরা পণ্য উৎপাদন করলে অবশ্যই আমাদের একটা ব্যবসা করতে গেলে সবসময় যে নগদে দিতে পারবো তা না, আমরা ধারেও কিছুটা বিক্রয় করতে হবে। তারপর কমিশন প্রাপ্তি, মে 25, মে 30 লভ্যাংশ প্রাপ্তি, সেগুলো আমরা বারবার পাবো। কমিশন, পণ্য বিক্রয় করলে কমিশন পাবো, এগুলা বারবার ঘটবে বিধায় সেটার নামই হলো মুনাফা জাতীয় আয়ের মুনাফা জাতীয় আয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? এই অঙ্কটা থেকে একসাথে আমরা করার চেষ্টা করব। ক, এগুলো ছোট ছোট, যেহেতু ক খ গ একসাথে করে সিরিয়ালি আমরা প্রশ্ন ধরে ধরে যাব। পণ্য ক্রয় কোথায় বসাবো? মুনাফা জাতীয় ব্যয়। দোকানে সাজসজ্জার পরিবর্তন ব্যয় কোথায় বসাবো? মূলধন জাতীয় লেনদেনে। ঘরটা একবারে আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে যেটা যেখানে যাবে সেখানে বসালে তোমার বেশিক্ষণ লাগবে না অঙ্ক একটা সৃজনশীল করতে। তারপর পণ্য পরিবহন ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ে বসাই দিলাম। পণ্য বিক্রয়, মুনাফা জাতীয় আয়ে বসালাম। তারপর বার্তা প্রদান, আবার যাব মুনাফা জাতীয় ব্যয়। এইভাবে যদি আমি বসাই, আমার অঙ্কটা খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে। আমরা সৃজনশীল করতে যদি আমাদের 20 মিনিটের বেশি সময়কাল ধরে করা হয়, তাহলে আমরা প্রত্যেকটা আনসার করে আসতে পারবো না। আমাদেরকে অবশ্যই সময়ের প্রতি একটু খেয়াল রাখতে হবে। একটা অঙ্কের পিছনে 20 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। আমরা চেষ্টা করব কিভাবে কত অল্প সময়ের মধ্যে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা কি পাইলাম? 5 নম্বর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিলাম। মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা বাসায় এটা চর্চা করবে। আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো 1 এবং 2, 1, 2, হ্যাঁ 1, 2 আমি আর বাকি 3, 4 আগামী ক্লাসে করিয়ে দিব। 1, 2 আর আজকে যেটা করিয়েছি সেটা আরেকবার চর্চা করবে। 5, এই 3টা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আশা করি ভালো থেকো, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকো। আল্লাহ।